তিশাকে স্টেজে নিয়ে আসে। তিশা স্থির হয়ে সবার সাথে যায়। স্টেজে নিয়ে তিশাকে বসিয়ে দেয়। এরপর কাজে চলে আসে। কাজে এসে সোহারদের কাছে যায়। সোহারকে কবুল বলতে বলে সোহারদের সাথে সাথে বলে দেয়। এবার আসে তিশার কাছে। তিশাকে কবুল বলতে বলছে। তিশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বারবার বলতে বলার পর যখন বলে না, তখন আশা চৌধুরী এসে বলে, মামনি কবুল বলছো না কেন? এর মাঝে গুলির শব্দ। সবাই পিছনে তাকায়। প্রায় 30 জন হবে, যাদের গায়ে কালো পোশাক। সবাই বাইকে বসে আছে, হাতে পিস্তল। সবাই বাইক দেখে নেমে রাস্তা করে দেয়। আর যখন সেখানে ঢুকে মাস্ক পরা একজন, আর হাতে পিস্তল, এখনো দোয়া উঠছে। কালো শার্ট পরা, আর উপরে কালো জ্যাকেট, কালো জিন্স প্যান্ট, চোখে কালো সানগ্লাস, মুখে কালো মাস্ক পরা। ছেলেটা স্টাইল মেরে ভেতরে ঢুকে এক টান দিয়ে মাস্ক খুলে ফেলে। সবাই হা করে তাকিয়ে আছে। সম্রাট? তিশা শকড হয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, উনি আর কেউ না, সম্রাট খান। সম্রাট ভিতরে গিয়ে তিশার বাবাকে, হোয়াট দ্য হেল ফাদার ইন ল, আমার ওয়াইফকে আরেকজনের সাথে আপনারা বিয়ে দিতে চাইছে? দিস ইজ নট ফেয়ার, রাইট? কেন, মরে যাওয়ার কথা ছিল আমার? বলে এই সম্রাট হেসে দেয়। এরপর তাদের দাঁত চেপে বলে, একমাত্র আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই এই সম্রাট খানকে মারার। সবটা তো আমি বের করবই। আমার ওয়াইফকে বিয়ে দেবেন আর আমি চুপচাপ থাকবো? নো, স্টেজে যে আছে আর কারো না, মাফিয়ার সম্রাট খানের ওয়াইফ। ওকে কি করে বিয়ে দেবেন? সম্রাট দৃঢ় পায়ে তিশার কাছে যায়। মুশকি হাসি দিয়ে বলে, আমি একজন মাফিয়া, তাই তুমি আমাকে ঘৃণা করো? আচ্ছা একটা কথা বলো তো, মাফিয়া হয়ে কেউ জন্মায়? তিশা ফেল করে তাকিয়ে আছে। ওর আগেও মারামারি ভয় পেতাম, অথচ আজ হ্যাঁ আমি একজন মাফিয়া। কিন্তু কেন? কখনো জানতে চেয়েছো তুমি? তুমি না আমাকে ভালোবাসতে? যখন শুভ হয়েছিলাম তখন সেই ভালোবাসা থেকে একবার জানতে চাইতে, কিন্তু না, আমার সাথে প্রতারণা করে আমাকে ধোঁকা দিয়ে চলে গেলে। আমি এতটা ভেঙে পড়েছিলাম যেটা সহ্য করতে না পেরে আমার দাদু মারা গেল। তুমি জানো আমি কেন মাফিয়া হয়েছিলাম? তাহলে শোনো, 10 বছর আগে আমি, আমার মম ড্যাড আর আমার একমাত্র আদরের বোন শ্রেয়া একটা হাসি খুশি পরিবার ছিলাম আমরা। আমার বোন ছিল আমার 2 বছরের ছোট। দাদু তখন বিদেশে চাচ্চুর কাছে ছিল। সব কিছু ভালো চলছিল। একদিন আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি যাই। বাড়ি ঢোকার সাথে সাথে কেউ আমাকে পেছন থেকে আমার মাথায় আঘাত করে। সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাই। যখন সেন্স ফিরে, নিজের মম ড্যাড আর একমাত্র আদরের বোনের মৃতদেহ আমার চোখের সামনে দেখতে পাই। ওরা আমার বোনকে দর্শন করে মেরে ফেলে। বিধ্বংস দেহ দেখেছিলাম। শুধু তাই না, ওরা একটা ভিডিও রেখে গিয়েছিল যেটাতে ওরা নিজেদের কাভার করে রেখেছিল, যার জন্য আমি জানি না ওরা কারা ছিল। ভিডিওতে মমকে ছুরি দিয়ে মারতে দেখি, ড্যাডকে পিস্তল দিয়ে গুলি করে, আর আমার বোনেরটা ওসব দেখতে পারিনি। ওদের আমি নিজের হাতে দাফন করেছিলাম। রাস্তায় দাঁড়িয়ে কান্না করেছিলাম আমি। তখন আমার বয়স ছিল 18। এর মাঝে একটা গাড়ি আমাকে ধাক্কা দেয়। আমি মুখ থুবড়ে রাস্তায়। সেন্স আসার পর জানতে পারি আমি 5 দিন সেন্সলেস ছিলাম। কেউ একজন আমাকে বাঁচিয়েছে, আর যে বাঁচিয়েছিল সে একজন মাফিয়া ছিল। আমিও হয়ে যাই একজন মাফিয়া। মাস পেরিয়ে চলে যায় বছর। আস্তে আস্তে আমি হিংস্র হয়ে যাই। এবার তুমি বলো আমার কি দোষ? আর আমি সব পেয়েও হারিয়েছি। আমার জায়গায় আপনি থাকলে কি করতেন নীল ভাইয়া? অভি ভাইয়া আপনি থাকলে কি করতেন? সবাই মাথা নিচু করে আছে। সবার চোখে পানি। সম্রাট কান্না করতে করতে বসে পড়ে বলে, তুমি আমাকে বুঝলা না চান? আমি মৃত জেনে বিয়ে করতে গেলে অন্য কাউকে, বাট চান বেঁচে তো আছি আমি। তোমার কাছে আসতে পারিনি কেন পরে বল। সম্রাট হুট করে দাঁড়িয়ে চোখ মুখ লাল করে দাঁড়িয়ে যাচ্ছে বলে, কিন্তু আমি তো সেটা হতে দিব না। তুমি কি করে বিয়ে করবে? বলে তিশাকে টান দিয়ে স্টেজ থেকে নামে উঠে বলে, আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। তিশাকে টান দিয়ে নিয়ে যাও। আমার মুখে হাত দেয়। মুখ দিয়ে গড় গড় করে রক্ত পড়ে। ঠাস করে নিচে পড়ে। জান কি হয়েছে? দেরি করে ফেলেছ আসতে।
জান! এদিকে সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। সম্রাট তিশাকে জাগাচ্ছে। সম্রাটের জাগানোতে তিশা আবার পিটপিট করে তাকায়। তুমি এটা কেন করেছো? কাঁদতে কাঁদতে বলে, তো তোমাকে ছাড়া আর কাউকে কি করে স্বামী মানবো? সবাই আবার দৌড়ে আসে। মিষ্টি কলিজা, কি করলে তুমি? প্রায় সবাই পাগল প্রায় অবস্থা। সম্রাট তিশাকে কোলে তুলে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে শুয়ে ড্রাইভ করে হাসপাতালে নিয়ে পৌঁছায়। সম্রাট নিজে ডক্টর, কিন্তু আজ কেন জানি না ও সাহস নেই কিছু করার। থরথর করে কাঁপছে সম্রাট। সে যে ডাক্তারকে ডাকতে শুরু করে, ডাক্তার এসে বলে, ডক্টর, ও পিস খেয়েছে, প্লিজ ওকে বাঁচিয়ে দিন। আমি চাইলেও পারছি না ওয়াশ করতে, কারণ তখন তো খুব কষ্ট হয়। আমি পারবো না সেটা সহ্য করতে। আপনি ওকে বাঁচিয়ে দিন প্লিজ। ডক্টর অবাক হয়ে দেখছে। সম্রাট আবার বলে, ডাক্তার তাড়াতাড়ি তিশাকে নিয়ে ওটিতে যায়। এদিকে সোহার একইভাবে দাঁড়িয়ে আছে ছাদে। ওখান থেকে চলে এসেছে। তিশাকে দেখতে চেয়েছিল, কিন্তু ওর বাবা মা যেতে দেয়নি। সোহাদের চোখ থেকে পানি পড়ছে। সোহাদ ওর বাবা মায়ের একমাত্র ছেলে, সেই সুবাদে আদরটা একটু বেশি। কখনো ওকে কষ্ট পেতে দেয়নি। আর সেই সোহাদ ভালোবাসলাম যে আসলে আমার না, কোনোদিন আমার ছিল না এবং হবেও না। তিশার এই অবস্থার জন্য আজ আমি দেই। আমাকে বিয়ে করবে না বলে ও সুসাইড করতে চেয়েছিল। আমি তাকে ভালোবাসি, তাহলে কেন ওকে বুঝতে পারলাম না? শুধু সম্রাটকে ও ভালোবাসে। এদিকে যাদের কাছে এতদিন সম্রাট আটকা ছিল, সম্রাট চলে যাওয়ায় তারা সবকিছু ভেঙে চুর করে ফেলেছে। কি করে চলে গেল দেওয়া হতো? এই 6 মাসে তো ওর প্যারালাইজড হয়ে যাওয়ার কথা, তাহলে কেন হলো না? কি ইনজেকশন দিত? আপনি কোথায় ছিলেন? আমি কি তোমাদের সাথে থাকতাম যাতে সম্রাট আমাকে চিনে ফেলে? বাট এবার কি হবে? এবার যা হবার তাই হবে। সম্রাটকে তো মরতেই হবে। ওর জান ওর হ্যাঁ, বউ বলতে পাগল। জানে কি আগে আঘাত করনি? বলে এসে দেয়। হসপিটালে বসে আছে সম্রাট, তবে শান্ত হয়ে বসেনি। একটু পর পর কুটিতে তাকাচ্ছে। কতক্ষণ বসে থেকে আবার গেল। সম্রাট, কি করছো? ওরা বের পারছি না আমি। আপনার কি? হ্যাঁ, কেন ওকে বিয়ে দিতে গেলেন? সম্রাটকে সবটা বলো। সম্রাট তো শুধু কান্না করতো না, ঠিক মতো খেত না, দরজা দিয়ে বসে থাকতো। আমি এটা বুঝতে পারছি না। তুমি তো বেঁচে আছো, তাহলে তোমাদের পারিবারিক কবরস্থানে যেই কবর, সেটাতে লেখা মৃত সম্রাট খান আয়াস, ওটা কার কবর? আর তোমার নামই বা কেন লেখা? হোয়াট? হ্যাঁ, একদম তাই। এর মাঝে ডক্টর, আমার ওয়াইফ। ডোন্ট ওয়ারি, আপনার ওয়াইফ এখন ঠিক করা হয়েছে। ওনাকে কেবিনে দিয়েছি। আপনারা চাইলে সম্রাট আগে যায় কেবিনে। তিশাকে হসপিটালের পোশাক। সম্রাট গিয়ে তিশার পাশে বসে তিশার হাত ধরে। তিশা আস্তে আস্তে চোখ। সম্রাট কোথায় চলে গিয়ে? যেখানেই যাই তোমার কি? তুমি তোমাকে ভালোবাসো না? মাঝে তুমি কি করতে যাচ্ছিলে মামনি? বিয়েটা করা সম্ভব হতো না পাপা, তাই নিজেকে শেষ করতে। এভাবে নিজের পাপাকে অপরাধী করে দিতে চেয়েছিলে? না পাপা, ওর জন্য না। সবাই এটা ওটা বলছে। এবার কলুল। আচ্ছা, সেই রাতে কি হয়েছিল? আর তুমি এই 6 মাস কোথায় ছিলে? সেই রাতে চাঁদকে আমি গুলি করিনি। হোয়াট? কি বলছো তুমি? তবে সেটা কিন্তু তুমি তো পিস্তল তাক করেছিলে। হ্যাঁ, তোমার গুলি লাগার পর আমি এতটাই ভেঙে পড়েছিলাম, নিজেকে পাগল পাগল লাগছিল, যার কারণ আমি খেয়ালই করিনি গুলি আমার পিস্তল থেকে বেরিয়েছে কিনা। তুমি ব্রিজের নিচে পড়ে যাও, আর তারপর যা হয়। অতীত। তিশা ব্রিজের নিচে পড়ে যায়, আর সম্রাট তখনই নিজেকে গুলি করতে যাবে। কোথা থেকে একটা গুলি আসে, সম্রাটের পিঠে লাগে। সম্রাট আ করে ওঠে। এরপর আরও একটা গুলি ওর পিঠে লাগে। সম্রাট ঘুরে দেখতে যায় আসলে কে। সম্রাট দেখে সেই 7 বছর আগে লুহত নিজের কভার করা। কারা তোমরা? বলতে সম্রাটের মাথা নিজেদের হাতে থাকে হকি স্টিক দিয়ে একজন আঘাত করে বাড়ি মারে। সাথে সাথে সম্রাট মাথা চেপে ধরে, আর পেছন থেকে আবারও বাড়ি মারে। সম্রাট মাথা ধরে দাঁড়িয়ে আছে, মাথা থেকে রক্ত পড়ছে। এরপর ওরা সম্রাটের বুকে আরো পেটে গুলি করে। সম্রাট ঠাস করে মাটিতে পড়ে যায়। লোকগুলো ওখান থেকে চলে যায়। সম্রাট নিজের। আমি তোমাকে গুলি করেছি, তাই আমার কথা মতো নিজেকেও আমার গুলি করা উচিত। সম্রাট পিস্তলের টিকার চেপে নিজের বুকের বাম পাশে আবার গুলি করে। মোট 5টা গুলি সম্রাটের শরীরে বিদ্ধ হয়। সম্রাট টিকার চেপেই
থমকে যায়। ও পিস্তল থেকে গুলি বের করে ফেলে আর দেখে 5টা গুলি। সম্রাটের বুঝতে বাকি থাকে না যে ওর পিস্তল থেকে তিশাকে গুলি করা হয়নি। যারা ওকে গুলি করছে তারাই তিশাকে গুলি করছে, কারণ এই পিস্তলে 6টা গুলি ভরে এনেছিল। এদিকে সম্রাট আস্তে আস্তে শরীর ছেড়ে দেয়, চোখ দুটো বন্ধ করে ফেলে। রাস্তা দিয়ে ওর বডিগার্ড রিয়াজ যাচ্ছিল। রিয়াজ সম্রাটকে দেখে এভাবে পড়ে আছে, তাড়াতাড়ি হসপিটালে ডাক্তার জানায় সম্রাটের শরীর গুলি দিয়ে ধরতে গেলে যাত্রা করে গিয়েছে। 5টা গুলি, শরীরের অবস্থা খুব খারাপ। ডাক্তার গুলি বের করে ওকে লন্ডনে নিয়ে যেতে হবে। রিয়াজের কাছে সম্রাটের অনেক টাকা আছে, তাই কোনো প্রবলেম হয় না। রিয়াজ সম্রাটকে কয়েকজন গার্ডেনের সাথে নিয়ে লন্ডন যায়। প্রথমে ওরা লন্ডনে বারবিকন সেন্টার যায়, এরপর সম্রাট দ্য রয়্যাল হসপিটালে নিয়ে যায়। কিন্তু ওখানে নেওয়ার মাত্র 6 দিন পর সম্রাট গায়েব হয়ে যায়। যে ডাক্তার সম্রাটকে দেখেছিল সেই ডাক্তার সহ গায়েব হয়ে যায়। রিয়াজ পুলিশকে জানায়, কিন্তু পুলিশ খোঁজ পায় না। যারা সম্রাটকে নিয়ে যায় সম্রাটের সেন্স আসার পরেই নেই। সম্রাট ইচ্ছে করে সেন্সনেস হয়ে অভিনয় করে, কারণ ও জানতে চায় ওরা কারা। এভাবে সম্রাট ইচ্ছে করে ওদের সাথে থাকে। ওরা সম্রাটকে সম্রাট খান যে লন্ডনে রাজত্ব করতো সেটা হয়তো ওরা জানতো না। এভাবে 6 মাস কেটে যায়। সম্রাট রিয়াজের সাথে যোগাযোগ রাখতো আর রিয়াজের জানায় যে তিশার বিয়ে। সম্রাট আর ওখানে থাকে না। যারা এই দিন ওখানে ছিল তাদের মেরে ওখান থেকে চলে আসে। ওরা আর জানা হয় না যে কারা ওকে। আর এখন সবাই শখ হয়ে তাকিয়ে আছে। দিনের পর দিন ওদের টর্চার আমি মুখ বুঝে সহ্য করেছি, শুধু জানার জন্য যে ওরা কারা। কারণ আমি এটা বুঝতে পারছি ওরাই আমার পরিবারের খুনি। আমি মাই গড, এবার যারা এসব করেছে ওরা অনেক চালাক। আচ্ছা সম্রাট, তোমার মিথ্যে লাশ কে পাঠালো? আমি যদি খুব ভালো না হই তাহলে যে এসব করেছে সে আমাদের খুব কাছের কেউ। এখন এসব থাক, ডক্টরকে গিয়ে জিজ্ঞেস করো তিশাকে আমরা বাড়ি নিতে পারবো কিনা। না, আজকে নিতে হবে না। ওকে মামনি, চলো। ওয়েট, ও আমার সাথে যাবে? কোনো কিন্তু না। আরে আমি যেতে পারবো। আমি সম্রাট আমাকে নামাও, সবাই তাকিয়ে আছে দেখো। আমার বউ আমি কোলে নিয়েছি, আর তুমি চুপ করে থাকো, না হলে কোল থেকে ফেলে দেব। তিশা ভয় পেয়ে চুপ করে যায়। সম্রাট মুচকি এসে তিশাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি পৌঁছে যায়। বাড়িতে গিয়ে কলিং বেল বাজায়। সম্রাটকে দেখে রহিম তথ্য। ছোট সাহেব আপনি? হ্যাঁ, এখন সরো, যেতে দাও। কেন, মরে যাওয়ার কথা ছিল? তাহলে আমরা যাকে কবর দিলাম সে কে ছিল ছোট সাহেব? আমি কি জানি? বলে তিশাকে নিয়ে চলে যায়। রহিম চাচা সব গুছিয়ে দাও, আর আগের সার্পেন্টদের আসতে বলো। যেতে যেতে বলে সম্রাট। রহিম চাচা সবাইকে আসতে বলে। সবাই সম্রাটকে দেখে চরম অবাক। সম্রাট ডোন্ট কেয়ার বা আপনি রহিমে বসে পায়ের উপর পা তুলে রিল্যাক্স মোডে আপেল। এদিকে তিশা ড্রয়িং রুমে চলে আসে। তিশা সম্রাটের আমি কি খাবো? না, আমি আপেল খাবো না, তোর মাথা খাবো, সম্রাটের মাথা ফ্রাই। বলে হনহন করে চলে যায়। সম্রাট তো ব্যবসাকে খেয়ে তাকিয়ে আছে। জব বাবা, আমি কি করলাম? কিছু একটা ভেবে উঠে দাঁড়ায়, এরপর নিজের রুমে যায়। স্যার আপনি এখানে কেন? সারমেটা তো ব্যবসাকে খায়। সম্রাট যেভাবে কথা বলতে পারে ওদের কারা জানা ছিল না। আজকে সার্ভেন্ট বলে, মানে স্যার আমরা বানিয়ে দিতাম। আমার বউ খাবে, আমি বানাবো। সম্রাট লুডুস বানিয়ে জান দেখো আমি কি এনেছি। এনেছো তো নুডলস, এমন ভাবে বলছো আইসক্রিম এনেছো মনে হয়। খেয়ে দেখো কেমন হয়েছে। তিশা লুডুস খেতে শুরু করে। একবার গালি দিয়ে চোখ বড় বড় করে ফেলে। ভালো হয়নি? মাই গড, খুব ভালো হয়েছে, তুমি খেয়ে। সম্রাট খুশি হয়ে যায়। তিশার পাশে বসে লুডুসকে মুখে দেয়। লুডুস মুখে দিয়ে তিশার মতো সম্রাটও চোখ বড় বড় খেলে ফেলে। সম্রাট ওয়াশরুমে গিয়ে লুডুস ফেলে দেয় মুখ থেকে। এরপর তিশার কাছে এসে বলে, ইয়াচ্ছি। তো কে বানিয়েছে এই নুডলস? সম্রাট মুখ আমি তো বানালাম। বলে দাঁত কেলিয়ে তাকায়। আর তিশা ব্রুকুসকে বোঝাতে চাইছে। সম্রাটের দাঁত কালাচ্ছ কেন? আমি কিছু একটা ভাব। সম্রাট আস্তে আস্তে তিশার একদম পাশে চলে আসছে। তিশা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সম্রাট তিশার কোমর ধরে নিজের আরো কাছে। কি করছো? সম্রাট তিশার গালে ট্রাইট করতে করতে বলে, ভাবছি বেবি আমাদের ফার্স্ট নাইট এখনো কিন্তু হয়নি, রাইট?
তিশা কাঁপতে কাঁপতে হ্যাঁ হয়নি তো তো হবে নাকি? কিন্তু এখন তো দিন। সম্রাট তিশাকে ছেড়ে রাগি লোক নিয়ে তাকালো। তিশা হা হা করে হেসে দিল। সম্রাট রেগে গিয়ে বলল, ইউ আর জাস্ট টু মাচ। কত সুন্দর রোমান্টিক মোডে ছিলাম, আর তুমি নষ্ট করে দিলে। তুমি যে কত রোমান্টিক সেটা আমার জানা হয়েছে। ওকে, বেরসিক বুড়ো একটা। হোয়াট হোয়াট আর সেই? আমি বুড়ো? আমাকে কোন দিক থেকে বুড়ো লাগছে? বরং দেখো, আমি আগের থেকে আরো বেশি কিউট হয়ে গিয়েছি। হ্যান্ডসাম, ড্যাশিং, হট বয়। আই এম ওকে। নিজের প্রশংসা নিজে করছো? ইয়েস, বিকজ। নিজের প্রশংসা নিজে মানুষ কখন করে জানো? কখন? যখন প্রশংসা করার জন্য কেউ থাকে না, তখন নিজের প্রশংসা করে। ইউ বলে তিশাকে তাড়া করলো। তিশাও দৌড়াতে শুরু করলো, খাটের ওপাশ থেকে ওপাশ, আবার ওপাশ থেকে ওপাশ। ওয়েট, দাঁড়াও। বলে তিশা বিছানায় উঠলো। ওপাশে যাবে বলে সম্রাট এক টানে তিশাকে বিছানায় ফেলে নিজে লাফ দিয়ে বিছানায় গেল। তিশার দু হাত বিছানার সাথে চেপে ধরলো। তিশার চোখ বড় বড় করে এবার কোথায় পালাবি মাই লাভ? তিশার ঠোঁট কাঁপছে, যা সম্রাটকে ক্রমশ কাছে টানছে। সম্রাট আস্তে আস্তে তিশার ঠোঁটের কাছে নিজের মুখ এগোচ্ছে। সম্রাট, সর প্লিজ। সম্রাটের যেন কিছু কানা যাচ্ছে না। আর কিছু বলার আগে সম্রাট তিশার ঠোঁটে ঠোঁট মেলালো। তিশা যেন পাথর হয়ে গিয়েছে। সম্রাট তিশার হাত ছেড়ে তিশারের গালে হাত দিয়ে স্লাইড করছে। তিশা বিছানার চাদর খামচে ধরেছে। সম্রাট কি করে যাচ্ছে। হঠাৎ তিশা কি মনে করে সম্রাটকে ধাক্কা মেরে সরিয়ে দিল। সম্রাট পাশে গিয়ে পড়ল। এরপর উঠে অবাক হয়ে তাকিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? নাও ইউ লাভ। সো আই এম নট রেডি ফর দিস। মানে? আমি এখনো এসবের জন্য তৈরি না। বলে তিশা বেলকনিতে চলে গেল। আর সম্রাট ফেল করে তুমি কি কোনোদিন আমাকে বুঝবে না? তুমি কি করে ভাবতে চান তোমার পারমিশন ছাড়া আমি তোমার সাথে? আর কিছু বললো না, চুপচাপ এক পাশে বসে পড়লো। এরপর কিছু একটা ভেবে বলল, হোয়াটস রং উইথ ইউ সম্রাট? কি করছিস তুই? তুই কি ভুলে গেলি তোকে তো খুনি কে খুঁজে বের করতে হবে। এরপর তো তাদের খুন করতে হবে। আফটার অল, বলে বাঁকা হাসলো। রহিম চাচা, হয়ার ইউ? কি হলো ছোট সাহেব? চাচা, আমাকে আমার কবরের কাছে নিয়ে চলো। আই মিন নকল কবর। সেই কৈফিরত। রহিম চাচা সম্রাটকে নিয়ে সেই কবরের কাছে গেল। সম্রাট ওখানে। আচ্ছা, এই লাশটা এই বাড়িতে কে পৌঁছে দিয়েছিল? কয়েকজন বিদেশি রাতে এসে ওনারা দাফন করেছে। কি বলেছিল? বলেছিল আপনার মাথায় নাকি কারা গুলি করেছে, মোট 6টা গুলি। তাই আপনি। মারা? হ্যাঁ ছোট সাহেব। ওকে, আচ্ছা। রহিম চাচা যথেষ্ট শিক্ষিত, কিন্তু এখন উনি কেয়ারটেকার হয়ে যাচ্ছে। পেটের দায়ে মানুষ কি না করে। সম্রাট তাকিয়ে আছে লেখাটার দিকে, যেখানে লেখা মৃত সম্রাট খান আয়াস। সম্রাট হাত মুঠো করে তাকিয়ে আছে। এরপর হঠাৎ ইচ্ছে মতো ইট মারছে। কিছুক্ষণ পর ওটা খুলে যায়। আর সম্রাট ওটা নিয়ে ফেলে দিয়ে গিয়ে কিভাবে রেখে দেয়। চলে আসতে গেলে চোখ যায়। আর দাদু ভাইয়ের কবরে মনে পড়ে যায় 3 বছরের আগের কথা। সেদিন ওর দাদু ভাই মারা গেল। পাগলের মতো কান্না করছিল সম্রাট। সম্রাট ওর দাদু ভাইয়ের কবরের কাছে যায়। দাদু, খুব মিস করি তোমাকে। কেন এভাবে চলে গেলে? একবারও আমার কথা ভাবলে না? তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না। সবার তো মম ড্যাড পুরো পরিবার আছে, আমার তো সেটাও নেই। রিয়েলি মিস ইউ দাদু। সম্রাটের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। সম্রাট সেটা মুছে ফেলে। এরপর কোথায় গিয়েছিলে? কবরস্থানে। কেন? ও, দেখতে দেখতে আরো 5টা দিন চলে গেল। তিশা সম্রাটকে নিজের কাছে আসতে দেয় না। বেবি, কেন এমন করছো? আমি তোর স্বামী, তাহলে কেন আমাকে ওর কাছে যেতে দেয় না?
এখন তো ও আমাকে ভালোবাসে, তাহলে কেন? মনে মনে ভাবছিল এসব। তার মাঝে তিশা রুমে এসে বলল, সম্রাট শোনো, আমি আমাদের বাড়ি যাব, আজকেই যাব। তুমিও রেডি হও। কেন? আমি তোমাকে পৌঁছে দিয়ে চলে আসবো। জি নো, থাকতে হবে। সম্রাটও রেডি হয়ে নিল। ব্লু কালার শার্ট, ব্ল্যাক জিন্স, শার্টের উপর ব্ল্যাক জ্যাকেট, শার্টের ছোটো হাতা আর জ্যাকেট হাতা কাটা। জ্যাকেট চুলগুলো হালকা জেল দেওয়া, কয়েকটা চুল কপাল এসে পড়ছে, চোখে কালো সানগ্লাস, ঠোঁটের একটু নিচে ডান পাশে ছোট একটা তিল, সব মিলে ক্রাশ লুক। তিশা একটা টপস পরেছে যেটা কালার ব্ল্যাক, তার সাথে ব্লু কালার জিন্স। তিশা চেঞ্জ করে এসে সম্রাটকে দেখে হা করে তাকিয়ে আছে। সম্রাট সেটা বুঝতে পেরে দুষ্ট হাসি দিয়ে বলল, জান, তুমি নিজে যদি নিজের স্বামীর দিকে কোন নজর দাও, তাহলে অন্য মেয়েরা কি করবে? কি? আমি কোন নজর দেই? এখন তো কোন নজর দিচ্ছ। শোন, তুই আমার স্বামী, যেই নজর দেই আমি দিব। বাইরের মেয়ে। ওকে ওকে, এখন রেডি হও। তিশা গিয়ে ঠোঁটে লিপস্টিক নিল, মুখে আগে থেকে হালকা মেকআপ করছিল। এরপর চুলগুলো একটা জুটি করে এভাবে যাবে? ওড়না কোথায় তোমার? উপ সরি, বাট আমি ওড়না নেই না। এরপর তিশা গলায় স্কার্ফ নিল। সম্রাট মুশকে এসে নিচে গেল, পিছনে তিশাও। আগে আমার ভার্সিটি যেতে হবে, নোট আনতে হবে। ওকে। তিশা গিয়ে গাড়িতে উঠলো। সম্রাট গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে আপন মনে। তিশা বাইরেটা দেখছে, সম্রাট গাড়ি ড্রাইভ করায় ফাঁকে তিশাকেও দেখছে মাঝে মাঝে। দেখতে দেখতে ওরা ভার্সিটি গিয়ে পৌঁছালো। আমিও যাচ্ছি। না, তুমি থাকো, আমি যাবো আর আসবো। ওকে, হারি আপ। তিশা গাড়ি থেকে নেমে চলে গেল। সম্রাট গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে ভেতরে গেল। তিশা নোট নিয়ে চলে আসলো। মেয়েরা কি হচ্ছে ওখানে? ডোন্ট নো, লেটস সি। এরপর ওরা দুজন গেল। ভিড় ঠেলে ভেতরে ঢুকতে তিশার মাথা গরম হয়ে গেল। সম্রাট অসহায় ফেস করে তাকালো। এদিকে মেয়েরা তো সম্রাটের সাথে ছবি তুলছে। এত বড় একটা ড্যাশিং বিজনেসম্যান, তার হাতে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে যাচ্ছে না মেয়েরা। অনেকে তো নাম্বার চাইছে। তিশা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই দেখে সম্রাট কয়েকটা ডুব গেলে শোনো আন্টিরা। আন্টি শুনে সব মেয়েরা তিশা নিজেও হা করে চেয়ে আছে, আর রূপ তো হেসে লুটে পুটে খাচ্ছে। আমি কোনো হিরো না যে আমার সাথে ছবি তুলছ। এরপর ছবি তুলতে হলে আগে আমার বউয়ের পারমিশন নেবে। সব মেয়েরা কাঁচামচো করে কি আর দিতে পারলাম বলে আবার হাসতে লাগলো। তিশাও মিডিমিডি হাসছে। এরপর আরো কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল। তিশাকে পেয়ে সবাই মহা খুশি। আরে সম্রাট, দাঁড়িয়ে আছো কেন? তোমাদের ভালোবাসা দিক। জি আন্টি, ভালো। তাহলে তিশা কি বলে? মাম্মা। রাইট, তুমিও মামা বলবে। সম্রাট ছল ছল বলে জড়িয়ে ধরলো। কনেকা চৌধুরী বুঝলো সম্রাটের ও মায়ের কথা মনে পড়েছে, তাই উনি সম্রাটকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিল। তা কণিকা, তোমার এই ছেলে আমাকে কি চিনে? আমি কিন্তু ওর বউয়ের পাপা হই। পাপা? পাপাকে জড়িয়ে ধরবে না? সম্রাট ওনাকে জড়িয়ে দিল। তিশা আবির অভিনীল করলো, তাই সবাই হেসে দিল। তিশা গাল ফুলে সবাই ওরা রুমে চলে গেল। রাতে ডিনার করার সময় সবাই খুব মজা করলো। সম্রাট ওদের সাথে মিশে গিয়েছে। মাম্মা, এবার রবি ভাইয়াকে বিয়ে করানো উচিত, তাই না? ওবে বিষম খেলো। রিল্যাক্স ভাইয়া, তুই যাকে পছন্দ করিস তার সাথে। ভাইয়া কাকে পছন্দ? কিন্তু আমার তা মনে হয় না অভি। সবাই ওদের দিকে তাকালো আর ওরা তিনজনের দিকে। এরপর জোরে হেসে দিল। এখানে 2 দিন থেকে ওরা চলে গেল। সম্রাট অফিসে বসে আছে। এমন সময় ওর ফোনে একটা ফোন এলো, সাথে সাথে কপালে রক ফুলে গেল। ধরে নিয়ে আয়ো। সম্রাট গাড়ি নিয়ে বেরিয়ে গেল, চলে গেল নিজের আস্তানায়। চেয়ারে হাত পা বেঁধে বসে রেখেছে একজনকে। ইউ ব্লাডি বিচ! তোর সাহস হয় কি করে ফার্সিতে আমার ওয়াইফকে টিচ করিস? ওর ওড়না ধরিস, ওর দিকে নজর দিস, তোর চোখ আমি তুলে ফেলবো।
বলে পাশে থাকা চিকন শিখ লোকটা চোখে ঢুকিয়ে দেয়। লোকটা ছটফট করতে থাকে। সবাই থ হয়ে বয়ে অন্যদিকে ঘুরে যায়। সম্রাট একটা ছুরি নিয়ে লোকটা শরীর ছিনে তোর চোখ আমি তুলে ফেলবো। তোর কলিচা অনেক বড়, তাই না? রিয়াজ চলন তোর শিখটা নিয়ে আয়। রিয়াজ গিয়ে শিখ নিয়ে আসে। সম্রাট শিখটা নিয়ে লোকটার বুকে ঢুকিয়ে দেয়। লোকটা চিৎকার করছে আর সম্রাট পাগলের মতো হাসছে। এই চিপ্পা দিয়ে বাজে বলে মুখের মধ্যে গরম শিখ ঢুকিয়ে দেয়। বডিগার্ডরা থরথর করে কাঁপছে। সম্রাট লোকটার চোখে মুখে গুড়া মরিচ দিয়ে পাগলের মতো হাসছে। লোকটা মৃত্যুর করে ডরে পড়ছে। হাসিতে আমি রিয়াজ। আর ওই লোকটা সবাইকে সব মেয়েদের বাজে কথা বলে টিস করে, কিন্তু আজকে বউ জায়গায় হাত দিয়েছে। যার কারণ পরিণত হলো ভয়ঙ্কর মৃত্যু। সম্রাট বাড়ি এসে দেখে তিশা স্বাভাবিক। সম্রাট কিছুটা অবাক। তিশাকে সম্রাটের অবাক লাগে এখন। পরের দিন রাতে সম্রাট ঘুমিয়ে আছে। হঠাৎ কেউ যেন ছুরি দিয়ে আঘাত করতে যায়। সম্রাট সাথে সাথে চোখ খুলে আর হাত ধরে বলে, যার হাত। কে তুমি? লোকটার মুখে মাস্ক, সম্পূর্ণ কারো ড্রেস পরা, তবে বোঝা যাচ্ছে একটা মেয়ে। দশাদশির এক পর্যায়ে সম্রাট একটা নিয়ে মাস্ক খুলে ফেলে। খুলে সম্রাটের পায়ের তলা মাটি সরে যায়। সম্রাটের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কাঁপা তুমি?